শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? 2021 শিক্ষাবর্ষের আজকে প্রথম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি দিলরুবা, সহকারী শিক্ষক, গাজীপুর পুলিশ লাইন স্কুল। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলবো। সবাই তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বইটি নিয়ে হাতে নিয়ে বসো। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 1 এ আছে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। অধ্যায় 1 এর টপিকসটা হচ্ছে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম এই বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন সর্বপ্রথমে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে উপনিবেশিক শাসন কি, সেই সাথে আমাদের জানতে হবে উপনিবেশিক যুগ কাকে বলে। তাহলে সবাই প্রথম অধ্যায়টা বের করো। বইয়ের প্রথম অধ্যায়ে আমরা দেখব সেটা হচ্ছে 1757 সালের পরে। কত সাল বলেছি? 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত তাকে উপনিবেশিক শাসন বলা হয়। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনকে উপনিবেশিক যুগ বলা হয়। সাধারণত উপনিবেশিক শাসনটা কি? সাধারণত এক দেশের উপর অন্য দেশের দখলদারি শাসনকেই বলা হয় উপনিবেশিক শাসন। অন্যভাবে বলতে পারি আমরা, বিদেশি শক্তি কোনো দেশ দখল করে যে শাসন প্রতিষ্ঠা করে তাকে উপনিবেশিক শাসন বলা হয়। উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে ওই দেশ শাসন করতে আসে না। কি করতে আসে না? ওই দেশটাকে চিরস্থায়ীভাবে শাসন করতে আসে না। তারা কি করে? অল্প কিছু দিনের জন্য বা অল্প কিছু বছরের জন্য সেই দেশটাকে পরিচালনা করে। আর সেই ক্ষেত্রে অন্যরা করে কি, সেই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ তার নিজ দেশে স্থানান্তর করে বা পাঠিয়ে দেয়। এতে করে কি হয়? সে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং টোটাল অর্থনৈতিক কাঠামোটা কি হয়? ধ্বংস হয়। তাহলে আজকে তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 1 এ যে বিষয়টা আছে দেখো, উপনিবেশিক যুগ কাকে বলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জিএসসি পরীক্ষায় এরকম একটি প্রশ্ন তোমরা অবশ্যই খুঁজে পাবে। সেটা এমসিকিউ হোক বা সৃজনশীল, যে কোনো ক্ষেত্রে এই প্রশ্নটি আসতে পারে। উপনিবেশিক শাসন কাকে বলে? আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে উপনিবেশিক যুগ কাকে বলে। এখন এই দুটো বিষয় যদি তোমাদের আমি সার্বিক আলোচনা করতে যাই, তাহলে অবশ্যই কি করতে হবে? আমাদের তোমাদের সাথে সরাসরি ক্লাসটা হলে খুব সুবিধা হতো। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। মূল টপিকসগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। এখন আমরা দ্বিতীয় পার্ট 2 এ চলে যাই। পার্ট 2 এ দেখো তোমরা, পার্ট 2 লেখা আছে বাংলায় ইউরোপীয়দের বাণিজ্যের বিস্তার। এই পার্ট 2 এ আমরা পাচ্ছি কি? বাংলায় ইউরোপীয়দের বাণিজ্যের বিস্তার। এখানে পর্যায়ক্রমে একসাথে সবাই কিন্তু বাণিজ্য করতে আসেনি। পর্যায়ক্রমে যারা বাণিজ্য করতে এসেছে তাদের মধ্যে হচ্ছে পর্তুগিজ। কাদেরকে বলে? কাদেরকে পর্তুগিজ বলা হয় সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে বলছি। পর্তুগালের লোক, পর্তুগাল একটি দেশের নাম, পর্তুগালের লোকদের পর্তুগিজ বলা হয়। 1498 সালে ভাস্কো দা গামা নতুন জলপথ আবিষ্কারের অল্প দিনের মধ্যেই পর্তুগিজ বণিকগণ উপমহাদেশের বিভিন্ন স্থানে বাণিজ্য কুটির স্থাপন করে। পর্তুগিজরা বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব রেখে গেছে। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাণিজ্যের ক্ষেত্রে। বাংলা ভাষার উন্নয়নেও তারা অনেক অবদান রেখেছে। তারপরে কারা চলে এসেছে? ইউরোপীয় বাণিজ্যের মধ্যে তারপরে চলে এসেছে পর্তুগিজ গেল, তারপরে হচ্ছে উলান্দাসটা আসলে কি? হল্যান্ডের অধিবাসীগণকেই ডাচ বা ওলন্দাজ বলা হতো। যদি এরকম প্রশ্ন আসে যে উলান্দাস নামে কারা পরিচিত, তখন তোমাদেরকে বলতে হবে কি? হল্যান্ডের অধিবাসীগণ ডাচ বা ওলন্দাস নামে পরিচিত। তারা পর্তুগিজদের অনুসরণ করেই ভারতে আসে এবং তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করেছে 1602 সালে ডাচ ইন্ডিয়া কোম্পানি
গঠন করে। আর পর্তুগিজদের সবচেয়ে সফল যেটা হয়েছিল, তারা মশলার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সফলতা অর্জন করেছিল। ওলন্দাজদের পরে এসেছে কে? ওলন্দাজদের পরে এসেছে ডেনমার্ক। ডেনমার্কের লোকদেরকে বলা হয় ডেনমার্ক বা ডেনিশ, ডেনমার্ক বা ড্যানিশ বলা হতো। তারপরে শাসন করতে এসেছে ইংরেজগণ। শাসন করতে এসেছে ইংল্যান্ড থেকে, এবং ইংল্যান্ডের 217 জন অংশীদার 1600 সালে একটি বণিক সংঘ গঠন করে। তারা এর নাম দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি নাম দিয়েছিল বলতো? দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংল্যান্ডের প্রথম রানী এলিজাবেথের কাছ থেকে তারা কি করেছিল? ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যবসা করার জন্য একটি সনদ লাভ করেছিল, এবং অনুমতিপত্র, আমরা যেটাকে সনদ যদি এভাবে বলি, সনদ লাভ করা মানে হচ্ছে কি অনুমতিপত্র নিয়ে এখানে বাণিজ্য করতে এসেছিল। তারপরে এসেছে কারা? ফরাসিদের পরে চলে এসেছে, আচ্ছা ইংরেজদের পরে চলে এসেছে কি ফরাসিরা বাণিজ্য করতে। ইউরোপীয় জাতিগুলোর মধ্যে ইউরোপ মহাদেশের সকলের শেষে ব্যবসা করতে এসেছে ফরাসিরা। তারা এসেছে 1664 সালে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তারা এখানে সফলভাবে ব্যবসা পরিচালনা করেছে। পার্ট 3 বইটাতে দেখো তোমরা, পার্ট 3 এর লেখা আছে বাংলায় উপনিবেশিক শক্তির বিজয়ের কারণ। এই যে বাংলায় উপনিবেশিক শক্তিটা চলে এসেছিল, তাদের বিজয় বা শাসনটা কেন দীর্ঘস্থায়ী করতে পেরেছে, তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ সম্পর্কে তোমরা ক্লাস 6-7 খুব ভালোভাবেই জানা আছে। তারপরেও বলছি, পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয়ের ফলে বাংলার ইতিহাসে ইংরেজ কর্তৃক প্রত্যক্ষ উপনিবেশিক শাসন শুরু হয়। প্রত্যক্ষ জিনিসটা কি? যা আমরা সরাসরি চোখে দেখি তাই হচ্ছে প্রত্যক্ষ। আর এই শাসনটা কি হয়েছিল? সেই পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পর থেকে এই শাসনটা খুব সুন্দরভাবে কায়েম হয়েছিল। পার্ট 4-এ যাও। পার্ট 4 এবং 5 এর গুরুত্বপূর্ণ যে টপিকসটা আছে তা হলো 76-এর মন্বন্তর কি। 76-এর মন্বন্তরটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের যে কোনো পরীক্ষায় এমসিকিউ এবং সৃজনশীল যে কোনো প্রশ্নে এই বিষয়টি থাকতে পারে। 76-এর মন্বন্তর বিষয়টা কি? যদি এটা আমি সংক্ষেপে বলতে যাই তাহলে বলতে হবে 1770 সালে, এটা ছিল ইংরেজি সাল, 1770 সালে অর্থাৎ বাংলা 1176 সালে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এটি ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। তাহলে কি আসবে এখানে? ইংরেজি সাল হবে কত? 1770 এবং বাংলা হবে 1176। এই সালে যে বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল তাকে এক কথায় বলা হয় কি? 76-এর মন্বন্তর। 1765 সালে লর্ড ক্লাইভ দিল্লির নবাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তন করে। ক্লাইভ যতদিন কলকাতার ফোর্ট উইলিয়াম গভর্নর ছিলেন, মানে ক্লাইভ যখন গভর্নর ছিলেন তখন দ্বৈত শাসন মোটামুটি ভাবে, দ্বৈত শাসনটা কি আরেকটু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। দ্বৈত শাসন, এই যে কথাটা বললাম, মূলত দ্বৈত শাসনটা কি? একসাথে দুটি দলের শাসন, সেটা হচ্ছে কি দ্বৈত শাসন। যেমন আমাদের ধরো আমাদের এই বাংলাদেশ, এখন আমরা স্বাধীন বাংলাদেশে আছি, এখানে যদি অন্য কোনো একটি দেশ এসে আমাদেরকে শাসন করা শুরু করে একই সাথে তাল মিলিয়ে, তাহলে কি হবে? সেটি হবে দ্বৈত শাসন। মূলত দুইজন দলের শাসনই হচ্ছে দ্বৈত শাসন। তেমনি ইংরেজরা যখন এদেশে এসেছিল তখন এটা টোটালটাই ছিল কি ভারতবর্ষ, আর তখন ইংরেজ এবং ভারতীয়দের মিলিত শাসনে ছিল এই দ্বৈত শাসন ব্যবস্থা। এবং এটা যখন লর্ড ক্লাইভ গভর্নর ছিলেন ততদিন দ্বৈত শাসন মোটামুটি ভালো ছিল। সেখানে কি করেছিল তারা? কোম্পানির শাসন এবং কোম্পানির কর্মচারী গোলন্দাজদের লুটপাটের জন্য দেশের অর্থনীতির ভিত্তি খুব দুর্বল হয়ে পড়ে। মূলত যারা বিদেশি তারা কি করবে? আমাদের দেশের সম্পদ ওদের দেশে নিয়ে ওরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে, তাই না? ঠিক তেমনি দ্বৈত শাসনের সময় কি করেছিল ইংরেজরা? বাংলার সম্পদকে, মূল সম্পদগুলো ওদের দেশে ওদের
হাতে নিয়ে গিয়েছিল, যেই কারণে কি হয়েছিল, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছিল। পরপর সেই কারণে কি হয়েছিল, দেশের অর্থনৈতিক অবস্থা এবং দেশবাসী অত্যাচার নির্যাতনের ফলে এবং কি হয়েছিল, খাদ্যাভাব দেখা দিয়েছিল। কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া পরপর 3 বছর টানা অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়া বা অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়াটাই হচ্ছে কি অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়ার কারণে কৃষকেরা ফসল ফলাতে পারেনি। তাই 1770 সালে বাংলা 1176 সালে খাদ্যের অভাব দেখা দেয়, প্রচন্ড খাদ্যের অভাব দেখা দেয়। কোম্পানির যারা লোক ছিল শাসন করতো, তারা কি করেছিল, এই খাদ্য অভাবের সময় তাদেরকে কোনো সহযোগিতা করেনি, যেই কারণে এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় 1/3 লোক, প্রায় 1 কোটি বলা যেতে পারে, মারা যায়। পার্ট 6, তোমরা সবাই পার্ট 6টা ফলো করো। পার্ট 6 লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন। তো এই ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কি, এটা তোমাদের বলে দিয়েছি ইতিমধ্যেই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন সেটা জানা। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর কে ছিলেন বলো তো, ওয়ারেন হেস্টিংস। তারপরে পর্যায়ক্রমে ছিলেন লর্ড ক্লাইভ, লর্ড হ্যানসিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হ্যাড্রিস প্রমুখ অনেকজন। পার্ট 7 এবং 8 চলে আসি। পার্ট 7 এবং 8 আমি দেখো বোর্ডের দিকে খেয়াল করো। পার্ট 7 এবং 8 বাংলার 10 জন সমাজ সংস্কারক, 10 জন মনীষীর নাম উল্লেখ করেছি, যারা নাকি বাংলার এই সমাজ সংস্কারের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাদের মধ্যে তখন কি ছিল, বাংলায় এক সময় কুসংস্কারে আচ্ছন্ন ছিল। আমাদের যে আধুনিক বাংলাদেশ, আধুনিক কথাবার্তা বলতেছি, কিন্তু আমাদের এই পর্যায়ে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো অ্যাবিলিটি ছিল না। কেন না, তখন নারীর স্বাধীনতা বলে কোনো কিছু ছিল না, নারীরা কর্মজীবী হবে এটা তো ভাবাই অসম্ভব ছিল। আজকে তোমরা যারা আছো ক্লাসে কি করবে, দেখা যাবে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি, যেটা নাকি তখন কল্পনাও করা যেত না। কারণ মেয়েরা শিক্ষিত হলে কি সমাজটা ধ্বংস হয়ে যাবে, এরকম একটা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তখন কি হতো, সতীদাহ প্রথা হতো, বাল্য বিবাহ, বিধবা বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলোকে বেশ কিছু মনীষী এটাকে দমন করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য 10 জন মনীষীর নাম আমি তোমাদেরকে বলছি। রাজা রামমোহন রায়, প্রথমেই আমরা বলবো কি রাজা রামমোহন রায়ের অবদানের কথা। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 বেগম রোকেয়া, 4 নওয়াব আব্দুল লতিফ, 5 হাজী মোহাম্মদ মহসিন, 6 নম্বর হাজী শরীয়তুল্লাহ, 7 নম্বর স্যার সৈয়দ আহমেদ, 8 স্যার উইলিয়াম ক্যারি, আর 9 ডিরিজিও ও 10 নম্বরে নওয়াব ফয়জুন নেসা। এই 10 জন মনীষীর অবদান ছিল কি বাংলা গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর যে কাজটি করতে হবে, তোমাদের প্রথম অধ্যায় ভিত্তিক অ্যাসাইনমেন্ট চলে এসেছে। অ্যাসাইনমেন্টে তোমাদের 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো উল্লেখযোগ্য 10টি ঘটনা সময়কাল সহ মানে তারিখ সহ তোমাদের কি একটি পোস্টার তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকতে হবে সেটি হচ্ছে সাল উল্লেখ থাকতে হবে। কোন সালের ঘটনা তুমি বর্ণনা করতেছো সেই সালটা থাকতে হবে। ঘটনার বর্ণনার মধ্যে এখানে থাকতে পারে 76 মনে ধরে যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি 76 সালে বাংলা 1100 কত ছিল 76, কিন্তু ইংরেজি সালটা কি সেটা এরকম সালটা উল্লেখ করে টোটাল ঘটনাকে সুন্দর করে উপস্থাপন করবে। আর সেই ক্ষেত্রে উপস্থাপন তো মোটামুটি সবাই খুব ভালোভাবে করতে পারে, কারণ আমাদের অনলাইন ক্লাসটা শুধু আজকেই প্রথম আমি নিচ্ছি। তার মানে এই না যে এটাই তোমাদের প্রথম ক্লাস। তোমরা এই কোভিড সমস্যার মধ্যেও অনেক ক্লাস করেছো, অনেক টিচার তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করেছে, খুব ভালোভাবে বুঝিয়েছে। অবশ্যই তোমরা সেখান থেকে বুঝে নিয়েছে অ্যাসাইনমেন্টটার উপস্থাপনটা এক একজনের এক একভাবে করতে হবে। সেক্ষেত্রে যে যত সুন্দরভাবে উপস্থাপন করবে তার নাম্বারটা কি নাম্বার তো হয় না, সেখানে মূল্যায়ন হয়, মূল্যায়নটা খুব ভালোভাবে হবে। অতি উত্তম এই কথাটার সাথে তোমরা সবাই পরিচিত হয়ে গেছো, তাই না? অতি উত্তম মানে কি সে সবচেয়ে ভালো অ্যাসাইনমেন্ট লিখেছে, উপস্থাপন করেছে। তারপরে তোমাদের একটু নির্দেশনা দেই অ্যাসাইনমেন্টটা কিভাবে সুন্দর করা যায়। দেখো একটু
যে কোনো ক্যালেন্ডারের পৃষ্ঠার উল্টা পৃষ্ঠাটা সাধারণত কি থাকে, বেশিরভাগ সময় সাদা একটা পেজ থাকে, তাই না? সেই পেজটাটা জোড়া দিয়ে তোমরা কি করতে পারবা, ক্যালেন্ডার তৈরি করতে পারবা, পোস্টার তৈরি করতে পারবা। তারপরে দেখো আরো যেটা করতে পারো, তুমি যে সালের বর্ণনা দিবা বা যে ঘটনার বর্ণনা দিবা সেখানে তারিখটা তো অবশ্যই উল্লেখ থাকবে। সেক্ষেত্রে রঙের ব্যবহার করতে পারো। রঙের বৈচিত্র্য থাকলে তোমার উপস্থাপন ভঙ্গি এবং উপস্থাপনটা খুব সুন্দর হবে এবং অতি উত্তম হওয়ার উপযুক্ত হবে। সেক্ষেত্রে আরেকটু সেখানে উল্লেখ করতে পারো, সিয়াতের যদি মনান্তর লিখো বা দ্বৈত শাসন ব্যবস্থা তুমি দাও, দ্বৈত শাসনটাও খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি। কারণ তোমরা মূল বইয়ে বোর্ড বই যেটা আছে সেখানে বিস্তারিত আরো পাবা। মুদ্রণ যন্ত্রের প্রচলন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি টপিকসগুলো তোমরা তুলে ধরতে পারো মূল 10টি বিষয়ের মধ্যে। আর প্রয়োজনে তোমাদের যে বোর্ড বই সেখান থেকেও নিতে পারো, অন্য যে কোনো ক্লাসের সহায়তা নিয়েও এই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারো। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।